বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইসরায়েল, ইহুদি। এটা একটা ছায়ার দেশ এবং ইসরায়েলের টিকে থাকার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের নীরব মরুভূমিতে, যেখানে প্রাচীন বাতাস হারিয়ে যাওয়া সেই সাম্রাজ্যের গল্প ফিসফিসিয়ে করে, যে গল্প ফিসফিসিয়ে বলে, সেখানে চলছে এক সংঘর্ষ, যা শুধু জমির লড়াই নয়, বরং পরিচয়, অস্তিত্ব এবং ইতিহাসের লড়াই। এটা একটা সীমান্ত যুদ্ধ নয়, এটা স্মৃতির যুদ্ধ, যে গল্প বুঝতে হলে আমাদেরকে হাজার বছর পেছনে যেতে হবে। একটা জনগোষ্ঠীর কাছে, যাদের আমরা ইহুদি বা ইহুদি বলে চিনি, তাদের শিকড় প্রাচীন রাজ্যগুলোর সঙ্গে জড়িয়ে আছে, যা একসময় আজকের অ্যান্টিটি এবং প্লেস ইসরায়েল, মডার্ন মিডল ইস্টার্ন কান্ট্রি, ভূখণ্ডে গড়িয়ে উঠেছিল। তাদের ধর্মগ্রন্থ, তাদের প্রার্থনা, পরিচয়, সব কিছু এই ভূমির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিল। কিন্তু ইতিহাস তাদের প্রতি মোটেই দয়ালু ছিল না। বিভিন্ন সাম্রাজ্য তাদের উপরে আঘাত হানতে থাকে। তারা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে, তবু তারা কখনো জন্মভূমিকে ভুলে যায়নি। তারপরে আসে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়, হিস্টোরিক্যাল ইভেন্ট অফ হলোকাস্ট, জেনোসাইড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II, যার নেতৃত্বে ছিল পলিটিশিয়ান অ্যাডলফ হিটলার, নাজি জার্মান লিডার, তার এন্টিটি, তার অর্গানাইজেশন নাজি জার্মানি, টোটালিয়ান রেজিম 6 মিলিয়ন ইহুদি মানুষকে হত্যা করেছিল। সেটা জমির জন্য নয়, যুদ্ধের জন্য নয়, তাদের অস্তিত্বের জন্য। তাই সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসে একটা অদম্য সংকল্প, আর কখনো নয়। 1947 সালে এনটিটি, অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন, গ্লোবাল ইন্টারন্যাশনাল বডি একটি পরিকল্পনা নেয়, ভূমিটিকে 2টি রাষ্ট্রে ভাগ করে দেওয়া হবে, একটি ইহুদি আর একটি আরব। ইহুদি নেতৃত্ব তা মেনে নেয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে, আর তারপর শুরু হয় যুদ্ধ। 1948 সালে যখন ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে, তখন চারিদিক থেকে আরব দেশগুলো তাদের উপরে আক্রমণ চালায়। এটি শুধু রাজনৈতিক যুদ্ধ ছিল না, অনেক ইহুদির কাছে এটি ছিল বেঁচে থাকার যুদ্ধ। তারা সেই যুদ্ধে জয়ী হয়, কিন্তু সংঘর্ষ থামেনি। অন্যদিকে আরব জনগোষ্ঠী, যাদের আমরা ফিলিস্তিন বলি, তাদেরও এই ভূমির সঙ্গে গভীর সম্পর্ক ছিল। প্রজন্মের পর প্রজন্ম তারা সেখানে বাস করেছে, জমি চাষ করেছে, সমাজ গড়ে তুলেছে। পরবর্তী যুদ্ধগুলি অনেকেই বাস্তুচ্যুত হয়। তাই এখন একসাথে দুটো সত্য দাঁড়িয়ে আছে। ইহুদিরা মনে করে ইসরায়েল তাদের ঐতিহাসিক মাতৃভূমি এবং শতাব্দীর নির্যাতনের পর একটি নিরাপদ আশ্রয়। ফিলিস্তিনিরা মনে করে এই একই ভূমি তাদের ঘর, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখানেই সংঘর্ষের মূল। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি ইহুদিদের বেঁচে থাকার যুদ্ধ? অনেক ইসরায়েলের কাছে উত্তর হলো হ্যাঁ, কারণ ইতিহাস তাদের কাছে কঠিন শিক্ষা দিয়েছে। তারা দুর্বল হলে তারা নিরাপদ নয়। হলোকাস্ট
তাদের কাছে শুধুমাত্র ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। যদি ইসরায়েল ভেঙে পড়ে, তাদের আশঙ্কা বিশ্বজুড়ে ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয় হারিয়ে যাবে। শত্রুভাবাপন্ন অঞ্চলে আবার নির্যাতন বাড়তে পারে। তারা আবার রাষ্ট্রহীন হয়ে পড়বে। কিন্তু বর্তমান বাস্তবতা ভীষণ জটিল। ইসরায়েল এখন শক্তিশালী স্বীকৃত রাষ্ট্র, যার রয়েছে শক্তিশালী সামরিক ক্ষমতা। একই সময়ে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব রাষ্ট্র, সম্মান এবং অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাহলে আইনগত মালিক কে? আন্তর্জাতিক আইন ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, তবে সেই সাথে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের অধিকারকেও সমর্থন করে। এটা ভালো বনাম মন্দের গল্প নয়, এটি দুইটি জাতির গল্প, যারা দুজনেই যন্ত্রণা থেকে গড়ে উঠেছে, আর দুজনেরই বিশ্বাস তারা বেঁচে থাকার জন্য লড়ছে। আর গোয়েন্দা সংস্থা, গোপন আলোচনা, অদৃশ্য অপারেশনের ছায়ায় আসল যুদ্ধ এখনো চলছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনীতি, পরিচয়, বৈশ্বিক শক্তির খেলায় সমস্ত বিশ্ব তাকিয়ে আছে। কারণ এই সংঘর্ষ যদি আরো বড় আকার নেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটির প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতি, জোট ও বিভিন্ন দেশের উপর। তাহলে প্রশ্ন রয়ে যায়, শান্তি কি সম্ভব? বাকি ইতিহাস নিজেকে বারবার পুনরাবৃত্তি করবে। একটি ভূমি, দুটি ইতিহাস, আর একটি ভবিষ্যৎ যা কখনো লেখা হয়নি। এটা শুধু ইতিহাস নয়, একটি চলমান গল্প। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী এই ধরনের আরও রোমাঞ্চকর, আরও তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আপনাদের সবাইকে এই ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।